ভাই, তুই রাগ করেছিস? জানিসই তো, ফ্লাইট মিস করে ফেলেছিলাম। প্রণয় কিছু বলল না। ছেলেটা সাদাব সাকওয়াত, প্রণয়ের শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। স্কুল, কলেজ, ভার্সিটিতে বন্ধু বান্ধব পাতানো পছন্দ করতো না প্রণয়। কিন্তু এই ছেলেটা ছোট থেকেই ওর সব অভ্যাস মুখস্থ করে নিয়েছে। সবাই যখন প্রণয়ের সাথে ভাব জমাতে চাইতো, সে পাত্তা দিত না। কিন্তু এই ছেলেটাকে না বললেও সে বুঝে যেত। তাই তো সে প্রণয়ের সব থেকে কাছের মানুষ। ছেলেটা প্রণয়ের কাছে ওর ভাইদের থেকেও বেশি আপন। সাদাব সাখাওয়াত বর্তমানে ইউকেতে থাকে। সে একজন সায়েন্টিস্ট, কিন্তু এই কথা প্রণয় আর তার পরিবার ছাড়া অন্য কেউ জানে না। সবাই জানে সে তার বাবার বিজনেস সামলায়। আসলেই বিজনেস সামলায়। দুই বন্ধু কথা বলতে বলতে বাড়ির ভেতরে যাচ্ছিল। তখনই সাদাব কিছু একটা দেখে থমকে গেল। প্রণয়কে বলল, ভাই, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। প্রণয় ঘরে যাওয়ার উদ্দেশ্যে 3 তলায় পা রাখতেই কারোর সাথে দেখা হয়ে গেল। দেখা হতেই দুজন দুজনের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। শুদ্ধ দাঁত কামড়ে হেসে বলল। কেমন আছিস প্রণয়? প্রণয়ের চোখের সাদা অংশ লাল হতে লাগলো। কপালের রাগগুলো ফুলে উঠছে। এই অবস্থা দেখে শুদ্ধ আবারও হেসে বলল। জানো প্রণয়, তোমার এই অবস্থা দেখে বড্ড মায়া হয় আমার। প্রণয় দাঁতে দাঁত চেপে বলল। আমি আজকে কোনো ঝামেলা চাই না। তাই বলে এটা ভাবিস না যে ঝামেলা হবে না। নিজের চোখ সামলে রাখবি, না হলে আমার আসল রূপ দেখবি, যা তোকে কখনো দেখাতে চাই না। বলে প্রণয় চলে গেল। শুদ্ধ আবারও হাসলো, মনে মনে বলল। উপর থেকে দেখে বোঝা না গেলেও এখনো ছায়ের নিচে যা আগুন আছে তা দাবানল লাগিয়ে সবকিছু জ্বালিয়ে দেওয়া ক্ষমতা রাখে। তারপর সে কারো ফোন করলো। এক্ষুনি আমার সাথে দেখা করো। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, শুধু বলল। কোথায় আসতে হবে টেক্সট করে বলে দেখছি। ফোন রেখে একটু বাঁকা হাসলো। পুকুর পাড়ে বসে আছে পূর্ণতা। রাস্তার পাশে বসতে বসতে বলল। এখানে বসে কার সর্বনাশ করার মতলব করছেন ম্যাডাম? পূর্ণতা বিরক্ত হলো, কিছু বলল না। রাজ আবার বলল। এমনিতেই তো তোমার যা চেহারা, তাতে বেচারা চেহারা দেখে পটল তুলবে। পূর্ণতা এবার দাঁত কিড়মিড়িয়ে বলল। আমি যদি আপনাকে এখান থেকে ধাক্কা দেই, আপনিও পটল তুলবেন। তুমি যদি হাত ধরে রাখো, আমি পটল তুলতেও রাজি আছি। এখান থেকে বিদায় হন, আপনার সাথে মুড খারাপ করার ইচ্ছে নেই আমার। ঠিক আছে। বলে চলে গেল। পূর্ণতার মন খারাপ হলো। সাদাব একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মন দিয়ে সামনে দৃশ্য দেখছে। পরিণীতা নিয়ন পিঙ্ক রঙের লং গাউন পরে আছে। ফর্সা গায়ের ওপর গোলাপি আভাটা ঝিলিক দিচ্ছে। কোমর পর্যন্ত রিবন্ডিং করা চুলগুলো হাওয়ার তালে দুলছে। পরিণীতা গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়তে হাত বাড়াতেই পেছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে এলো। ফুলপরি। পরিণীতা একটু চমকালো। পেছনে থাকা মানুষটা খুশিতে লাফিয়ে উঠল। সাদাব ধীর পায়ে কাছে এসে গালে টিপ দিয়ে বলল। কেমন আছো ফুলপরি? পরিণীতা ভীষণ মিষ্টি করে হাসল। সাথে সাথে এক গালে সুনিপুণভাবে গর্ত হলো, যা দেখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদযন্ত্রে চাপ অনুভব করল। সাদাব গাছ থেকে একটা ফুল ছিঁড়ে সযত্নে তার চুলে গেঁথে দিল। পরিণীতার সামনে থাকা পুরুষটির দিকে চোখ তুলে তাকালো। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এক সুদর্শন পুরুষ। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, যা থেকে ভীষণ মানিয়েছে। সাদাব বলল। তোমাকে অনেক সুন্দর লাগছে ফুলপরি। পরিণীতা আবারও বলল, হাসল। আর সামনের পুরুষটি অনিমেষ মুগ্ধ চোখে চেয়ে রইল। তার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এটাই। এইসব ঘটনা কিছু দূর থেকে কেউ একজন দেখল। তার কলিজাটা মুচড়ে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে ধীর পায়ে স্থান ত্যাগ করল। দুপুর 12টা। রায়পুরের সাধারণ মানুষ বিয়ের দাওয়াত খেতে শিকদার বাড়িতে ভিড় জমিয়েছে। আজ 1 ফাল্গুন। সাদমান শিকদার গোটা রায়পুরের মানুষকে মধ্যাহ্নভোজের দাওয়াত দিয়েছেন, শিকদারদের আতিথ্যপরায়ণতার রীতি অনুযায়ী। শিকদার বাড়ির কোনো অনুষ্ঠানে কাজের লোক অতিথিদের খাবার পরিবেশন করে না। সেই দায়িত্ব শিকদাররা নিজে পালন করেন। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য।
প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, সমুদ্র, অরণ্য, সাদাব, শুদ্ধ সবাই মিলে খাবার পরিবেশন করছে। প্রথমে পুরুষরা, তারপর মহিলারা খাবে। এই গরমে সবার বেহাল অবস্থা, কিন্তু দম ফেলার ফুরসত নেই। প্রিয়তা গোসল সেরে একটা পাকিস্তানি ফুল স্লিভ হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। গলায় আর হাতে পানির দানাগুলো মুক্তোর মতো চকচক করছিল। প্রিয়তার লম্বা চুল শুকাতে ভীষণ কষ্ট হচ্ছিল। হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে হঠাৎ কিছু মনে পড়ল তার। প্রিয়তার বড় আব্বুকে কোনো এক মন্ত্রীর বাড়িতে বিশেষভাবে পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত করা হয়েছিল। আব্বু আম্মুরা সেদিন দাওয়াতে গিয়েছিলেন। বাড়িতে সেদিন তেমন কেউ ছিল না। ভাইয়া আপুরা স্কুল কলেজে। 8 বছর বয়সী প্রিয়তা বাড়িতে একা ছিল, শুধু 2জন কাজের মহিলা ছাড়া। প্রিয়তা গোসল সেরে হাঁটু অবধি ভেজা চুল নিয়ে ফেঁসে গিয়েছিল। তার আম্মু তাকে বৈদ্যুতিক জিনিসপত্র স্পর্শ করতে বারণ করেছিলেন। প্রিয়তা কী করবে বুঝে পাচ্ছিল না। চুলের পানিতে ফ্রক পুরো ভিজে চুপচুপে অবস্থা। তখন প্রণয় ভার্সিটি থেকে ফিরে। তখনও গরমকাল, প্রচণ্ড গরম। প্রণয় বাসায় ফিরে নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে প্রিয়তার ঘরে উকি দিল। সামনের দৃশ্য দেখে সে একটু অবাক হলো। হাঁটু অবধি ঘন কালো চুল থেকে চুইয়ে পড়া পানিতে বিছানা ভিজে অবস্থা খারাপ। প্রিয়তা তোয়ালে চেপে ধরে আছে চুলে। প্রণয় একটু হেসে প্রিয়তাকে ডাক দিল। রক্ত জবা। প্রিয়তা তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। প্রণয়কে দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে এসে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। চোলাটা খুলে মাটিতে পড়ে গেল। প্রিয়তার ভেজা চুল প্রণয়ের সফেদ টাঙা শার্টটা ভিজিয়ে দিল। মিনিট 5 পর প্রণয় প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আস্তে আস্তে করে চুল পাট পাট করে শুকিয়ে দিতে লাগলো। আলতো হাতে প্রায় 45 মিনিট নিয়ে অত্যন্ত যত্নে চুল শুকিয়ে দিয়ে বলল, যাও জামাটা পাল্টে আসো। প্রিয়তার খুশিতে নীলাপ চোখ দুটো চিকচিক করে উঠল। সে ওয়াশরুম থেকে বেরোতে প্রণয়ের চোখ স্থির হয়ে গেল। রেড ভেলভেট কালারের একটা লং ফ্রক পরে বেরিয়ে আসছে এক চটপটে লাল পরি। দুধে আলতা রাঙা, মুখে শিশুসুলভ আভা, জলজলে নীল সমুদ্রের মতো চোখ। প্রণয় প্রিয়তাকে কাছে ডাকল। প্রিয়তা গিয়ে প্রণয়ের পাশে বসল। প্রণয়ের লম্বা চুলগুলো উপরে তুলে একটা সুন্দর ছুটি বেঁধে দিল। প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, প্রিন্সেস। সমস্বরে চিৎকারে প্রিয়তা ধরফড়িয়ে উঠল। পেছনে তাকিয়ে দেখল মেয়েরা রাগি রাগি মুখ করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? কখন থেকে ডেকে চলেছি তোকে, তুই এখনো রেডি হসনি? ফুপি খুঁজছে তো তোকে। প্রিয়তা তাড়াতাড়ি করে একটা ফ্রেন্ডস পেনি করলো। হাতে চুড়ি পরলো, নীল চোখে একটু কাজল দিল, ঠোঁটে পিঙ্ক লিপ গ্লস দিল, কপালে একটা ছোট্ট টিপ পরলো। বন্ধুর দিকে তাকাতে সে ভেবাচেকা খেলো। সবাই হাঁ করে তাকিয়েছে। প্রিয়তা বলল, কি দেখছো গাইস? প্রিয়, আমি কেন ছেলে হলাম না? প্রিয়তা লজ্জা পেল। সবাই মিলে নিচে চলে গেল। শিকদারদের বাগান বাড়ির বেসমেন্টের একটি গোপন কক্ষে খুবই গম্ভীর আলোচনা চলছে কয়েকজন ব্যক্তিদের মধ্যে। সবার মুখে ভাবভঙ্গির। তাদের মধ্যে থেকে শুদ্ধ এক ভুরু উঁচিয়ে বল, তাহলে সবাই দেখি রাজার হলেই আছেন। এখন তো সব ঠিকঠাকই আছে, তাই একটু আনন্দ ফুর্তি করছি। মেয়ের টাকা কোনো কিছুরই অভাব নেই, তাহলে দুঃখ কেন থাকবো? ঠিকঠাক মাই ফুড, কিছু ঠিক নেই। সারা দিন ঘরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে থাকলে কি আর দেখা যায়? কোনো তো সমস্যা নেই, যে জাল বিছিয়ে রেখেছিস সে জাল থেকে প্রণয় শিকদার এই জন্মেও ছাড় পাবে না। কতটা চেনো তুমি তাকে? আর কি বললে? কোনো সমস্যা নেই। তুমি খুব চালাক ভাবো নিজেকে। প্রণয় সিকান্দার যে কি জিনিস তোমার তো বোঝা উচিত ছিল, কিন্তু আফসোস এতদিনে বুঝতেও পারলে না। ছে, তোমরা কি পারো ভালো মতো নিজেরটাও তো রাখতে পারো না। এমনভাবে বেশি দিন চালাতে পারবে না তোমাদের রাজত্ব। কেমন চলছে দিনকাল? নিজের দিকটা তো ভালোই বুঝে নিচ্ছ। এতগুলো গাথার মাঝে তুমি একমাত্র যাকে ভরসা করা যায়। তুমিও এমনি এমনি কিছু করনি, তোমারও তো ততটাই স্বার্থ ছিল যতটা আমার। শুদ্ধ আবার হেসেও বলল, আমি ভালোই জানি তোমরা এক একটা কালসাপ, নিজেদের ভাগ ভালোই বুঝে নিয়েছো। তোমাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করতে পারো তোমাদেরকে বিশ্বাস নেই, তাই আমাকেও তো আমার ভাগ বুঝে নিতে হবে। আর কত অপেক্ষা করব আমি? তুমি যা চাও এখন সেটা দেওয়া সম্ভব নয়।
না হলে আমাদের সবাইকে প্রাণে মারা পড়তে হবে। এইসব আমি আর শুনবো না, আমার এক্ষুনি চাই। শান্ত হও। প্রণয় পুরোপুরি জালে ফেসে আছে। মানে এই নয় যে সে কিছুই করতে পারবে না। আহত বাঘকে না খোঁচানোই ভালো, না হলে বেগড়ে মারা পড়বে। সে কতটা ভয়ঙ্কর সেটা তো তোমার অজানা নয়। আর তার প্রাণভোমরার হাত দিলে সবাইকে বেঘরে মারা পড়তে হবে। আর 2-1 বছর অপেক্ষা করো, সব হবে। আমার ভাগ যদি আমি না পাই তাহলে তোদেরকে আমি মেরে ফেলবো। তোরা আরো ভালোভাবে নজর রাখবি। সাবধান, প্রণয় সিকান্দারের 2টা চোখ আর 2টা কান এক্সট্রা ধরা পড়ে যদি আমাদের নাম বলিস, তাহলে তোদের বংশে বাতি জ্বালানোর জন্য কাউকে রাখবো না। মাইন্ডেড। প্রণয়, তোকে এত সহজে আমি মরতে দেব না। তুই ধুকে ধুকে মরবি, বেঁচে থাকবি মরার মতো। সব থেকেও তোর কিছুই থাকবে না। তোর জীবন থেকে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি বেঁচে থাকার শেষ সম্বলটাও কেড়ে নেব, আর তুই কিচ্ছু করতে পারবি না। বিকেল 4টা। গরমে সবার অবস্থা খারাপ। গ্রামবাসীদের খাওয়া দাওয়া শেষ। আসরের আজানের মধুর ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যে বর আসবে। সব মেয়ে ও মহিলারা পৃথার ঘরে ভিড় করে আছে। মেকআপ আর্টিস্ট পৃথাকে সাজাচ্ছেন। বরের ইচ্ছে অনুযায়ী মেরুন রঙের বেনারসিতে মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। ইনেয়া টিটকারি মেরে বলল, মেঝো আপু, আজকে তো দুলাভাই শেষ, তোমাকে দেখি ফিদা হয়ে যাবে। আপু, তোমার রূপের আগুনে দোলাবাই নিশ্চয়ই কালো হয়ে যাবে। আপু, একটা কথা, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। সে আর বলতে, বনু, আমার কত শখ ছিল আমরা দুজন একবারই তো বউ হয়ে যাব, কিন্তু ও কি করলো? আহা, তোমরা আর অভিযোগ করো না তো। কি সুন্দর লাগছে তোমাকে আপু। তুমি খুব খুশি তাই না আপু, নিজের ভালোবাসার মানুষটাকে পেয়ে? হ্যাঁ, আমি খুব খুশি। প্রিয়তা খুশি হলো। সে নিজে ভঙ্গুর, কিন্তু অন্যদের পূর্ণতা দেখলে তার মন ভালো লাগায় ছেয়ে যায়। প্রিয়তা আপুর ঘর থেকে বেরিয়ে বড় ছাদে গেল। আজকে আকাশে চাঁদ নেই, নিকশ কালো অন্ধকার, হয়তো অমাবস্যা। ছাদের লাগানো লাইটের নিয়ন আলো ছাড়া অন্য কোনো আলো নেই। প্রিয়তা সেই নিকশ কালো অন্ধকারের দিকে চোখ রেখে 1 বছর আগের অতীতে ডুব দিল। 14 বছরের কিশোরী কন্যা, বড়ই দুরন্ত। বয়ঃসন্ধির কালে নারী পুরুষের দেহ মনের পরিবর্তন ভীষণভাবে লক্ষণীয়। ছেলেমেয়েরা জীবনকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। প্রেম ভালোবাসা সহ নতুন কিছু অনুভূতির সাথে পরিচয় হয়। আবেগের বয়স থাকে তাদের। প্রিয়তাও তার ব্যতিক্রম ছিল না। বুঝতে শেখার পর থেকে একজন মাত্র পুরুষের প্রতি সে কি ভীষণভাবে আসক্ত। যখন সে ভালোবাসা শব্দটার অর্থ বুঝতো না, তখন থেকেই পুরুষটি তার মন মস্তিষ্কের প্রতিটি নিউরনে বাস করত। ভালোবাসার অনুভূতির সাগরে ছোঁয়ার প্রথম কবে এসেছিল সেটা জানা নেই প্রিয়তার। প্রিয়তা শুধু জানে এই স্বল্পভাষী মানুষটার প্রতি সে ভীষণ দুর্বল। প্রিয়তা জন্মের পর থেকেই দেখে আসছে মানুষটাকে। মানুষটার কথা বলার ধরন থেকে শুরু করে প্রত্যেকটি কাজই সুনিপুণ। ওই বাদামি বর্ণের চোখ জোড়া তাকে সব থেকে বেশি আকর্ষণ করত। তার ভালোবাসা অন্যদের মতো ছিল না। সে রাগী, কিন্তু প্রিয়তার প্রতি ভীষণ দায়িত্ববান। ছোট থেকে এই মানুষটাই প্রিয়তাকে সবচেয়ে বেশি আদর যত্নে মানুষ করেছে। জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে কেউ যদি জিজ্ঞাসা করত সে কালকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে সে যে কোনো বয়সে চোখ বন্ধ করে বলে দিত, প্রণয় ভাইয়া। শিখদের বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা নেহাতি কম নয়। এতজনের মধ্যে কর্তাগিন্নিরা কাউকে আলাদা নজরে দেখতেন না। তাদের কাছে সবাই সমান। মূলত শিখদারদের টাকা পয়সা, আভিজাত্য, মান মর্যাদার কোনো কমতি ছিল না। তো এটা নিঃসন্দেহে বলা যায় শিখদার বাড়ির প্রত্যেক ছেলে মেয়ে সোনার চামচ নিয়ে মুখে জন্মেছে। কখনো কিছু চেয়েছে আর পায়নি, এমন দিন আসেনি। তারা নিজেদের মতোই বড় হয়েছে, তাই আলাদা করে কাউকে নজর দেওয়ার প্রয়োজন হতো না। প্রিয়তা ভীষণ অভিমানী প্রকৃতির মেয়ে। তার ছোট থেকেই টাকা পয়সা, আভিজাত্য, দামি জিনিসপত্র এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে খুব সাধারণ জিনিসে খুশি হয়ে যেত। তার কাছে এসবের থেকে ভালোবাসা, আদর যত্ন আর আহ্লাদের দাম অনেক বেশি ছিল। তা প্রণয় ব্যতীত অন্য কেউ বুঝত না। প্রণয় একমাত্র ব্যক্তি যে প্রিয়তার চোখ দেখেই বুঝতে পারত সে কি চায়। দৃষ্টি পড়ে নিতে তার 2 সেকেন্ড লাগত মাত্র। এত ভাই বোনের মধ্যে প্রিয়তা ভালোবাসার উষ্ণতা ওই মানুষটার বক্ষে খুঁজে পেত। সে আদর, শাসন, ভালোবাসা, যত্ন কোনো কিছুর অভাব বোধ করেনি।
প্রিয়তাকে মানুষটা বকলে ওর ভীষণ কষ্ট হতো, অভিমানে বুক ভার হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পর আবার যখন প্রণয় বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে দু একটা বাক্য বলতো, সে বরফ গলা পানির মতো ঠান্ডা হয়ে যেত। প্রণয়ের অতি আদরে গড়ে তোলা এক ছোট্ট পুতুল ছিল সে। এভাবেই সে বড় হতে লাগলো। প্রিয়তা যখন 10 পেরিয়ে 11তে পা দিল, তখন থেকেই তার অনুভূতিগুলো পাল্টাতে লাগলো। সে বুঝতে পারতো না ওর এমন লাগে কেন। এই অনুভূতির নাম সে দিতে পারতো না। প্রণয়ের আদর যত্নে ভালোবাসে আরও কয়েক বছর পার হয়ে গেল। তারপর সে ফাইনালি নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল। আবেগের বয়সে সে ভালোবেসে ফেলেছে। কি সাংঘাতিক! নিজের থেকে 13 বছরের বড় চাচাতো ভাইয়ের প্রেমে খুব বাজেভাবে ফেসে গেছে সে। যদিও তার ভালোবাসাটা একতরফা ছিল। প্রণয় তাকে ভালোবাসে কিনা এ বিষয়ে সে কিছুই জানে না। তার মনে হয় তার মতো এমন দুধের শিশুকে প্রণয় কোনোদিনও ভালোবাসবে না। কিন্তু সে তো বাসে, সত্যি ভীষণ ভালোবাসে। তাই চেষ্টা করবে প্রণয়কে নিজের করে রাখার। তার দৃঢ় বিশ্বাস ছিল সে যথেষ্ট সুন্দরী। প্রণয় যদি তাকে এখন ভালো নাও বাসে, একসময় ঠিক তার জন্য প্রণয়ের মনে জায়গা করে নেবে। তখন থেকে প্রিয়তা অনেক সেজেগুজে থাকতো, সবসময় প্রণয়কে পটানোর জন্য। কিন্তু কয়েক মাস পর হঠাৎ করে আসা ঝড়ে প্রিয়তার জীবনটাই পাল্টে গেল। জীবনের হিসাব উলট পালট হয়ে গেল। ছোট্ট কিশোরীর মন ভেঙে গেল। আবেগের বয়সে পাওয়া ধাক্কাটা ভীষণ ভারী ছিল প্রিয়তার জন্য। কিছুদিনের মধ্যেই প্রিয়তার জীবন থেকে আদর, ভালোবাসার শাসন বারণ সব যত্ন হারিয়ে গেল। ভালোবাসায় গড়া পুতুলটাকে অবহেলার খাতে ছুঁড়ে মারা হলো। কখনো কষ্ট না পাওয়া প্রিয়তা হাবুডুবু খেতে লাগলো। তার কষ্টের কারণ এটা নয় যে প্রণয় তাকে আগের মতন যত্ন করে না, ভালোবাসে না, বরং তার যন্ত্রণা তো এখানে হতো যখন সে প্রণয়কে অন্যের সাথে দেখত। কি ভীষণ যন্ত্রণায় মেয়েটা রাতের পর রাত ছটফট করেছে। কিশোরীর মনে আবেগ বেশি থাকে, আর প্রথম ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণা সে সহ্য করতে পারত না। কোনোদিনই প্রণয় তাকে একচুল পরিমাণ কষ্ট দিত না। কিন্তু দিন শেষে সেই প্রিয়তাকে কষ্টের সব থেকে বড় সাগরে ছুঁড়ে মেরেছে। কতবার যে কত আপত্তিকর মুহূর্তের সাক্ষী হয়েছে প্রিয়তা, তার কোনো হিসাব নেই। প্রথম সেই সব মেনে নিতে পারত না, কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রণাগুলো বুকের ভেতরে গোপন রাখতে সে শেষ শিখে গেছে। তার এই গোপন যন্ত্রণার কথা সে কখনো কাউকে জানাতে চায় না। হুট করে প্রণয় পাল্টে যায়। সে আর প্রিয়তাকে হাসায় না, তার কথা মন দিয়ে শোনে না, চোখের দিকে তাকে মনের ইচ্ছেগুলো পূরণ করে না। প্রণয়ের চোখের দিকে তাকালে প্রিয়তা নিজেকে সামলাতে পারত না। তাই এরপর থেকে প্রিয়তার কখনো তার চোখের দিকে তাকাতে চায় না। প্রিয়তা যে প্রণয়কে ভোলার চেষ্টা করেনি এমনটি নয়। প্রথম ভীষণ চেষ্টা করত ভুলে যাওয়ার, কিন্তু এটা করলে তার আরও বেশি কষ্ট হতো। শেষমেশ সে উপলব্ধি করলো সে প্রণয়কে কখনোই ভুলে যেতে পারবে না। কিছু মানুষ আছে যাদের সারাদিন অন্তত একবার চোখের সামনে না দেখলে প্রাণটা ছটফট করে। সে বুঝলো প্রণয়ের প্রতিটি রক্তের কণায় কণায় বহমান। সে তাকে কোনোদিন ভুলতে পারবে না, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ভুলতে পারবে না। তবে তার মানে এই নয় যে সে তাদের মাঝে আছে, সে তাদের মাঝে কোথাও নেই। নিজের মনের ভালোবাসা কিংবা যন্ত্রণা পুরোটাই তার নিজের একার। প্রিয়তা নিজের মনকে বুঝিয়ে নিয়েছে। ভালোবাসার মানুষ অন্যের হয়ে গেছে, এটা তার সমস্যা, আমার নয়। আমি না হয় আজীবন দূর থেকেই ভালোবাসবো, আমার প্রত্যাশার কিছুই নেই। এসব ভাবতে ভাবতে প্রিয়তার ভিতর চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গাল বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা নোনা পানির স্রোত। পেছন থেকে কেউ একজন ডেকে উঠল, হে বিউটিফুল লেডি, এমন অন্ধকারেও তোমার রূপ ঝলক দিচ্ছে। এত সুন্দরী কেন তুমি? কেন বলো তো এই রাতের আধারেও তোমার রূপের কাছে হার মানতে বাধ্য হচ্ছে? তোমার মতো অনিত্য সুন্দরী আমি আমার জীবনে আর একটাও দেখিনি। ভাইয়া আপনি এখানে? হ্যাঁ, এত আলো আর ভালো লাগে না। আমি অন্ধকারের মানুষ, তাই অন্ধকার খুঁজতে আসলাম। কিন্তু এখানেও তো আলো, যেমন তেমন আলো না, চোখ জ্বালিয়ে দেওয়ার মতো, যে আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আপুর বিয়ে হয়তো শুরু হয়ে গেছে, তাই নিচে যাচ্ছি। ভাইয়া আপনিও আসুন। হ্যাঁ যাও, তোমাকে দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। সুন্দরী, কি আছে তোমার মাঝে? পরিণীতা সকাল থেকে আবিদকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পরিণীতা মনে মনে ভাবল, কোথায় গেল মানুষটা? এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাদাব চলে এলো। জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফুলপরি,
কিছু খুঁজছো? না ভাইয়া। আমি আসার সময় সবার জন্য গিফট এনেছিলাম, তোমার জন্য এনেছি, কিন্তু দেওয়ার সুযোগই হলো না। এসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? ফর্মালিটিস করছো? না না ভাইয়া, আচ্ছা দাও। সাদাব স্মিত হেসে পকেট থেকে একটা পেন্ডেন্ট সহ চেন বের করলো। পরিণীতা অবাক হয়ে বলল, এটা কি? গিফট। সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি গিফট। শোনো পরি, তোমার কাছে এটা খুবই তুচ্ছ আর সামান্য। তুমি যদি নিতে না চাও তাহলে ফেলে দিও। বলে চেনটা পরিণীতার হাতে দিয়ে চলে গেল। পরিণীতা বুঝলো লোকটা রাগ করেছে। সে এখন ফ্যাসাদে পড়লো, কি করবে? সবকিছু একপাশে রেখে আবিদকে কল করতে লাগলো। এবার পরিণীতা বিরক্ত হয়ে শিকদার বাড়ির বাইরে বেরিয়ে আবার কল করলো। এবার আবিদ রিসিভ করলো। যে মিষ্টভাষী পরিণীতা কারোর সাথে জোর গলায় কথা পর্যন্ত বলে না, সেই পরিণীতা ঝাড়ি দিয়ে বলল, কোথায় আপনি? এক্ষুনি আমার সাথে পুকুর পাড়ে দেখা করবেন, আমি অপেক্ষায় আছি। বলে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সে রীতিমতো প্রচণ্ড রেগে আছে। কি পেয়েছে এই লোকটাকে? আজকে আসলে সত্যি সত্যি এই পুকুরেই ফেলবে। প্রীথম পা টিপে টিপে বোনের ঘরে ঢুকলো, কারণ সে মাত্রই তার বোনকে বিয়ের আসরে দেখে এসেছে। কিছুক্ষণ আগেই পৃথার বর সাদিক এসে গেছে। সব মেয়ে মিলে প্রণয়কুঞ্জের গেটের কাছে দাঁড়িয়ে পাত্রপক্ষের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মূলত ইনায়া, ছোট্রা, সায়রা, পূর্ণতা, কুহুরা ঝগড়া করছে। প্রিয়তা, পরিণীতার প্রেরণা তাদের সব কথায় হ্যাঁ হ্যাঁ করে সায় দিচ্ছে। কারণ শিকদার বাড়ির সকল মেয়েই মিষ্টভাষী, তারা ঝগড়া ক্যাচাল করতে পারে না। ইনায়া বলল, বিআই সাহেব, 1 লাখ টাকা কম হলে ঢুকতে দেব। এত সুন্দর বিয়ান সাহেব, এর জন্য শুধু 1 লাখ টাকা কেন, গোটা জীবনটা মঞ্জুর। বিয়ান সাহেব শুধু 1 লাখ টাকা নিয়ে চলে যাবেন, একটু মিষ্টি মুখ করান। এভাবে হাসি তামাশা করতে গিয়ে পুরো জুসের গ্লাসটা ইনায়ার ড্রেসে পড়ে গেল। প্রীথম বোনের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। ইনায়ার আগে ফুসতে ফুসতে নিজের পছন্দের ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিল। ছোটে ম্যাচিং লিপস্টিক দিতেই পেছন থেকে দরজা বন্ধ করার শব্দে লাফিয়ে উঠল। পিছন ফিরে প্রীথমকে দেখে তার কলিজাটায় পানি আসলো। ইনায়া বলল, উফ প্যারিলাল, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। রসগোল্লা, এখন তুমি এমনিতেও হার্ট অ্যাটাক করবে। কোথায় পালাচ্ছ রসগোল্লা? জানো না আমার রসগোল্লাটা ফেভারেট, একটু তো টেস্ট করতে হবে। খাওয়ার জন্য মনটা আকলি বিকলি করছে। লজ্জা ইনায়ার গাল রক্তবর্ণ ধারণ করলো। লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনার মিষ্টি পছন্দ না। সো হোয়াট, গোলমুল রসগোল্লা আমার খুব পছন্দ, ট্রাস্ট মি। এখন রসগোল্লা খেয়ে যদি ডায়াবেটিক্স হয়ে উপরে চলে যাই তবুও দুঃখ নেই। ইনায়া কিছু বলবে তার আগে প্রীথম ওর অধরে অধর মিলিয়ে দিল। এনার চোখ গোল গোল হয়ে গেল, সারা শরীরে শিরশিরে উঠল। এমনিতেই মানুষটা স্পর্শ করলে হৃদযন্ত্রটা অসহ্যভাবে কাঁপে। 5 মিনিট পর ইনায়া ছটফট করে উঠল। প্রীথম বিরক্ত হলো, কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরালো। ইনায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হওয়ার আগে লাল হয়ে যাওয়া ঠোঁট দেখে প্রীথমের আবার নেশা ধরে গেল। আবার ওর অধর নিজের আওতায় নিয়ে নিল। পরিণীতা 20 মিনিট অপেক্ষা করার পর অনুভব করলো কেউ এসে পাশে বসেছে। মিষ্টভাষী পরিণীতা কিছু কড়া কথা শোনানোর জন্য তৈরি ছিল, কিন্তু আবিদ এর লাল মুখটা দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠল। চশমার আড়ালে চোখ দুটি লাল, ঠোঁট শুকিয়ে গেছে, মাথার চুল এলোমেলো। শ্যামবর্ণের মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। গায়ে একটা নর্মাল টি শার্ট আর ট্রাউজার, কেমন চোখ দুটো জলজল করছে। পরিণীতা কপালে হাত দিয়ে চমকে উঠল, জিজ্ঞেস করল, এত জ্বর, আপনি কেমন করে এসেছেন মাস্টারমশাই? আবিদ উত্তর না দিয়ে কিছুক্ষণ সামনে বসা রমণীর সুশ্রী মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে পরিণীতার বুকে মাথা রেখে কোমর জড়িয়ে ধরল। পরিণীতা শিউরে উঠল, কারণ শরীরটা এতটাই গরম যে সেই উষ্ণতায় পরিণীতার গা জ্বলে যাচ্ছিল। তার চেয়েও বেশি জ্বলছিল মন। নিজের প্রাণের পুরুষের এই অবস্থা দেখে পরিণীতার চোখে পানি টলমল করে উঠল। আবিদ বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। আসলে তার ভীষণ কষ্ট হচ্ছিল, এখন একটু স্বস্তি বোধ করলো। আসার সময় মনে হচ্ছিল এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। ভাঙা ভাঙা গলায় বলল, অ্যাঞ্জেল, এটার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট কখন পেয়েছি জানো? তখন পেয়েছিলাম
যখন দেখলাম অন্য পুরুষ তোমাকে দেখে চোখে দেখছিল, প্রিয় নামে ডাকছিল, তোমার চুলে সযত্নে ফুল গেঁথে দিচ্ছিল। এর চেয়েও বেশি কষ্ট পেয়েছি তখন, যখন দেখলাম তুমি কিছু বললা না, উল্টো খুশি হচ্ছ। তোমাকে যদি আমি অন্য কারোর সাথে দেখি তাহলে সত্যি বলছি প্রিয়তমা, আমি বাঁচতে পারবো না, আমার সহ্যই হবে না। তোমাকে অন্যের সাথে দেখার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াই ভালো। তুমি শুধু আমার, তোমাকে শুধু আমি ছোবো, আদর করব, ভালোবাসবো, অন্য কেউ না। না হলে হয় তোমাকে শেষ করব, না হলে আমি মরবো, মনে রেখো। এইসব বলেই চুপ হয়ে গেল। পরিণীতা বুঝল আবিদ ঘুমিয়ে পড়েছে। আবিদের মাথাটা নিজের বুকে আর একটু শক্ত করে চেপে ধরল। মাথা চুলে চুমু দিয়ে বলল, এত ভালোবাসা আমায়? কই, কখনো তো বলো না। হুঁশে থাকলে শুধু বকা আর ধমকি দাও। পরিণীতার বুকটা ব্যথায় ভারী হয়ে আসলো, কারণ আবিদের জ্বরটা বাড়ছে। সে এখন কি করবে? এই অবস্থায় যদি কেউ দেখে ফেলে, সর্বনাশ হয়ে যাবে। পরিণীতা একে একে ইনাইয়া, পূর্ণতা আর প্রিয়তাকে ফোন করে চুপি চুপি পুকুর পাড়ে আসতে বলল। কাকপক্ষী পর্যন্ত যেন টের না পায়। তারা তিনজন পুকুর ঘাটে এসে উক্ত দৃশ্য দেখে অবাক হয়ে গেল। পূর্ণতা প্রিয়তা মুখ চাচয় করল, তারপর একসাথে বলল, মাস্টার মশাই তোর সাথে কেন? পরে সবটা বলবো, আগে ওনাকে বাড়ি নিয়ে যেতে হবে, উনি ঘুমিয়ে পড়েছেন। আমরা কিভাবে নিয়ে যাব? পুরুষ মানুষের সাহায্য নিতে হবে। শিকদারদের ভুলেও জানানো যাবে না, না হলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। শিহাব ভাইয়া আর শামীম ভাইয়াকে চুপি চুপি ডেকে নিয়ে আয়। ইনায়া গেল ডাকতে। পূর্ণটা ছুটে এসে বলল, কি হয়েছে ওনার? অনেক জ্বর। পূর্ণতা কপালে হাত দিতে নিতেই পরিণীতা চেঁচিয়ে বলল, ছবি না ওনাকে। পূর্ণতা চোখ ছোট ছোট করল। এর মধ্যে সিহাব আর শামীম এলো। এসব দেখে তারা অবাক হয়ে গেল। প্রিয়তা মিষ্টি করে গুছিয়ে বলল, ভাইয়া, ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়। এটা বলেই তারা দুজন আবিদকে ধরে নিয়ে গেল। একজন কাজের লোককে বলে দিল আবিদের বাড়ি চিনিয়ে দিতে। ভীষণ অস্থির হয়ে আছে পরিণীতা। এই পুরো ব্যাপারটাই দূর থেকে দেখলো শুদ্ধ। বাঁকা হেসে মনে মনে বলল, এই পুরো খানদানটাই মিথ্যেবাদী আর চিটিংবাজ। বড় বড় করে লেখা এই বংশে প্রেম করা বারণ, অথচ সবাই প্রেম করে। ভালোই হলো, খেলতে অনেক মজা হবে। এটা বলে আবার বাঁকা হেসে চলে গেল। বাড়ির ছেলেরা বরযাত্রী আপ্যায়নে ব্যস্ত। বরযাত্রীরা খেতে বসে পড়েছে, সবাই পরিবেশন করছে। খাওয়া দাওয়ার পাট শেষ হতেই কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য তাড়া দিলেন। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। বর আর বউয়ের মাঝে পাতলা একটা সাদা কাপড়, নিচে একটা কাঁসার বড় পাত্রে পানি রাখা, যেখানে বর আর বউয়ের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। চিত্রা দুষ্টু হেসে সাদিককে জিজ্ঞেস করল, কি দেখতে পাচ্ছেন দুলাভাই? আমার পরবর্তী 60 বছর। তুই কি দেখতে পাচ্ছিস? আমার জান্নাত। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী সাহেব প্রথমে পিথাকে কবুল বলতে বললেন। পিথা ফুফিয়ে কেঁদে উঠল। খালেদা শিকদারের হাতটা জড়িয়ে ধরল। খালেদ শিকদার মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই সারা জীবন আমার মেয়ে হয়ে থাকবি। পৃথা 3 বার কবুল বলে দিল। সবাই আবার বলল আলহামদুলিল্লাহ। এরপর সাদিককে কবুল বলতে বললেন। সে নির্দ্বিধায় কবুল বলে দিল। শিকদার বাড়ির কর্তা গিন্নির মনটা বিষণ্ণ। যে সন্তানকে ছোট থেকে কোলে পিঠে বড় করা হয়, সেই সন্তান যখন এক বাক্যের বিনিময়ে পর হয়ে যায়, তখন বাবা মায়ের প্রাণে কি আর সয়? বিয়ে শেষ, কাল সকালে বিদায় হবে, এক রাত এখানেই থাকতে হবে। এটাই শিকদার বাড়ির নিয়ম। পৃথার সব কাজিনরা বাসর ঘর সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় আজকে অনেক ক্লান্ত। তার মন আর শরীর এত চাপ নিতে পারছে না। উপায় থাকলে সে কবেই দূরে অজানায় হারিয়ে যেত, যেখানে থাকবে না কোনো যন্ত্রণা, বা এমন কোনো জায়গায় যদি থাকতো যা দিয়ে মনের ভেতরের সব কিছু মুছে ফেলা যেত। প্রহেলিকা আশেপাশে কোথাও নেই। প্রণয় ওয়ার্ড্রপ থেকে একটা পোলো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গায়ের কালো শার্টের বোতামে হাত দিতেই ফোনটা বেজে উঠল। তাই সে বাইরে এসে ফোন ধরল। ওপাশের কথা শুনে তার মুখের রক্ত উড়ে গেল। মনে হলো কলিজাটা ধরে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। প্রণয়ের হাত পা অসাড় হয়ে আসছে, ভেতরটা অজানা ভয়ে আতঙ্কে জমে যাচ্ছে। প্রণয় উম্মাদের মতো বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তার আশেপাশের সব কিছুই যেন অদৃশ্য।
ছেলেটা মুহূর্তেই পাগলের মতো বেরিয়ে গেল। সবাই প্রণয়কে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলো। কোনো বিশেষ কাজে বেরিয়েছে ভেবে তেমন আমলে নিল না কেউ, শুধু শুদ্ধ বুড়ো কুচকে তাকিয়েছিল প্রণয়ে যাওয়ার পানে। প্রণয় পাগলের মতো গাড়ি নিয়ে 40 মিনিটের পথ 10 মিনিটেই পাড়ি দিল। দরদর করে ঘামের স্রোত বয়ে যাচ্ছে, বুকের বাঁ পাশটায় ছড়িয়ে পড়ছে অসহ্য যন্ত্রণা। হাই স্পিডে রায়পুরের শেষ সীমায় এসে পৌঁছালো, যেখান থেকে জঙ্গল শুরু। প্রণয় দ্রুত গিয়ে দেখলো দুজন লোক প্রায় আত্মারা অবস্থায় পড়ে আছে। প্রণয় একটা কলা ঝাঁকিয়ে তুলে পড়ল। আমার রক্তজবা কোথায়? বল, না হলে এখানে মেরে ফেলবো। লোকটা কাঁপতে কাঁপতে সামনে জঙ্গলের দিকে ইশারা করলো। প্রণয় ওকে ফেলে ছুট লাগালো। প্রতিটা ধাপে মনে হচ্ছে তার আয়ু ফুরিয়ে আসছে, প্রাণটা এখনই বেরিয়ে যাবে। বুকটা অসহ্য যন্ত্রণায় ঝেঁকে ধরল। গভীর অরণ্যে কোথায় খুঁজবে সে তার রক্তজবাকে? প্রণয় ওপরে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, হে আল্লাহ, তুমি তো আমার কাছ থেকে সবই কেড়ে নিয়েছো। আমার মানসিক শান্তি, বেঁচে থাকার উদ্দেশ্য, ভালোবাসা সবকিছু কেড়ে নিয়েছো। কিন্তু আমার প্রাণ ভ্রমরাজ যদি কিছু হয়, আমি আবরার শিকদার প্রণয় সবকিছু জ্বালিয়ে দেব। কাউকে জীবিত রাখবো না। আমার মৃত্যুর আগে সবাই মরবে। পুরুষরা নাকি কাঁদে না, বিশেষ করে আবরার শিকদার প্রণয় তো কাঁদতেই পারে না। তার জীবনে কত ঝড় বয়ে গেছে। কিছু নিকৃষ্ট নরস পিশাচদের ষড়যন্ত্রের শিকার হয়ে সে আর তার ভালোবাসা, এদের জন্য তাকে হারাতে হয়েছে ভালোবাসা। সে কাউকেই ভয় পায় না। তার কাছে ভালোবাসার একটাই অর্থ ছিল, একটা ছোট্ট সুন্দর পুতুল। তার জন্য সে গোটা পৃথিবীকে উলটপালট করে দিতে পারত। ভীষণ ভালোবাসে যে তাকে ভালোবাসে, যাকে বুকের পাঁজরে লুকিয়ে রাখত, যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকাও লাগতে দেয়নি। সেখানে তার প্রাণ পাখিটাকে তারই জন্য দিনের পর দিনকে ভীষণ যন্ত্রণায় কাটাতে দেখেছে। তার প্রাণ পাখিটাকে কষ্ট পেতে দেখে তার ভিতরটা জ্বলে যেত, কিন্তু তার হাত পা বিশালতার এমনভাবে পেঁচিয়ে ধরেছিল যে তার কিছুই করার ছিল না। তার রক্তজবাকে কষ্ট পেতে দেখে তার থেকে 1000 গুণ বেশি যন্ত্রণা নিজের বুকে অনুভব করত। ভীষণ ইচ্ছে করত নিজের প্রাণটাকে বুকে আগলে নিয়ে আদর করে বলতে, আমি তো তোমারই আছি, কিন্তু সেটা করতে পারতো না। অসহায়ত্ব তাকে এমনভাবে জেগে ধরে রেখেছে যে যার প্রতি ভালোবাসা নেই, দিনের পর দিন তার সাথে ভালোবাসার অভিনয় করতে হচ্ছে। তার বুকের ভেতর হৃদয়ের সবটা জুড়ে একজনের বাস হওয়া সত্ত্বেও গভীর রাতে অন্য নারীর আশ্রয়ে পড়া দীর্ঘ নিঃশ্বাস যখন তার বুকে পড়ত, বুকের ভেতর কাটার মতো ফুঁড়ে উঠত প্রতিক্ষণ। কিন্তু সে বিষও সে প্রতিনিয়ত হজম করে নিচ্ছে। এটাই তার নিয়তি, সেও মেনে নিয়েছিল। নিকষ কালো অন্ধকারে দূরদূরান্ত পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। বন্যপ্রাণীর ডাকসহ বড় বড় গাছের ছায়ায় পরিবেশটা ভুতুড়ে হয়ে উঠেছে। প্রণয়ের চোখের কার্নিশ পেয়ে অঝোর দ্বারা গড়িয়ে পড়ছে নোনা জল। শরীর ও মনের যন্ত্রণায় দেহ অবশ হয়ে আসছে। আরও কিছুটা এগিয়ে যেতে তার পায়ে কিছু একটা ফুটলো। হাতে নিয়ে দেখলো হোয়াইট ক্রিস্টাল বসানো একটা বড় ঝুমকা, যেটা সে আজকে প্রিয়তার কানে দেখেছিল। প্রিয়তা কখন কি পড়ে, কখন কি করে, তার প্রত্যেকটা বিষয় প্রণয়ের মুখস্থ। তো এটা চিনতে ভুল হলো না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিচে তাকাতেই দেখলো মাটিতে কিছু টেনে নেওয়া যাওয়ার দাগ স্পষ্ট। প্রণয়ের চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল। ঘড়ির কাঁটা রাত 12টা বাজিয়ে দিল। প্রিয়তা গভীর জঙ্গলের মাঝখানে একটি পুরনো বাড়িতে চেয়ারে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে রেখেছে। নীলাভ চোখ দুটি উপচে পড়ছে নোনা জল। একটা পুরো গ্যাং তাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কয়েকটা স্লে বিশ্রী মন্তব্য করছে। কি খাসা মাল দেখেছিস, নিজেকে কে কন্ট্রোল করা দায়। এই মালটাকে এখনই খেয়ে দিতাম, কিন্তু ওকে এত তাড়াতাড়ি খাওয়া বারণ, আগে একটু পেটাতে হবে। এসব নোংরা কথাবার্তা শুনে প্রিয়তার গা ঘিন ঘিন করে উঠল। সে যেখান থেকে তার ইজ্জত নিয়ে ফিরে যেতে পারবে না সেটা সে বুঝে গেছে। এরপর হয়তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সে মৃত্যুকে ভয় পায় না। সম্মান হারানোর ভয়ে সে কুকুরে আছে। প্রিয়তা চোখ বন্ধ করে প্রণয়ের সুদর্শন মুখটা মনে করল। তার বুকটা ভীষণ পড়ছে। মন বলছে, তুই আর তাকে কোনোদিনও দেখতে পারবি না রে। প্রথম ছেলেটা বেল্ট খুলে প্রিয়তার পিঠ বরাবর একটা বাড়ি দিল। নীল চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা তরল। তুলতুলে দেহটা মনে হলো চিড়ে গিয়ে রক্ত বেরিয়ে এলো। মুখ বন্ধ থাকায় মনে হলো সেই নীল চোখ দুটো চিৎকার করে উঠছে। দ্বিতীয় ছেলেটা বলল, এবার আমি।
আরেকটা বাড়ি মারল। তৃতীয়বার আঘাত করার আগে একটা গুলি এসে হাত ভেদ করে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রণয়ের চোখ অসম্ভব লাল, মনে হচ্ছে রক্ত গড়িয়ে পড়বে এখনই। মুখাবয়ব কঠিন, সুদর্শন চেহারাটা বীভৎস ভয়ঙ্কর লাগছে। বাদামি বর্ণের চোখ দুটোর দিকে দেখে বুকের রক্ত জমে যাওয়ার উপক্রম হবে। প্রিয়তা ক্লান্ত নীলাপ চোখে দৃষ্টি দিয়ে সামনে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না এই মানুষটা তার সামনে আছে। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। ছেলেগুলো প্রণয়ের দিকে এগিয়ে এলো। প্রণয় এখনই ওদের মেরে ফেলতে চায় না। এদের স্পেশাল ট্রিটমেন্ট সে নিজের হাতে দেবে, তাই একটা নাক বরাবর 5টা ঘুষি মারল। নাক ভেঙে রক্ত গড়িয়ে পড়ছে। প্রণয় একের পর এক সব কাটার হাতে পায়ে শুট করে দিল। সামনে তাকাতেই তার হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল। ভেতরের প্রাণ পাখিটা ছলাৎ করে উঠল। তার প্রাণভোমরা প্রায় নিস্তেজ। নিভু নিভু অবিশ্বাসের চোখে সে তাকিয়ে রইল। সে দেখতে পেল ওই নীলাপ চোখে হাজার অভিযোগ আর অভিমান, সঠিক সময় না আসার জন্য। প্রণয় 1 পা 2 পা করে প্রিয়তার সামনে গিয়ে বসল। প্রিয়তার নীলাভ ও চোখে চোখ রেখে ক্ষীণ স্বরে বলল, রক্তজবা, এই জান পাখি, আবার দিকে চাও। এই দেখো আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই, আমি এসে গেছি। বলে কাপা হাতে মুখ থেকে টেপটা খুলে দিল। হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সরি জান, আমি সরি। আমি আসতে অনেক দেরি করে ফেলেছি। আমাকে তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। বলে প্রিয়তাকে নিজের প্রশস্ত বুকে ঝাপটে ধরল। সারা মুখে চোখে উন্মাদের মতো অসংখ্য চুমো দিতে লাগলো। এত জোরে বুকের সাথে চেপে ধরেছে যেন এক্ষুনি বুকের মধ্যেই ঢুকিয়ে ফেলবে। প্রিয়তা চেয়ে আছে অবাক চোখে। মানুষটাকে এখানে তার অবিশ্বাস্য মনে হচ্ছে না, আর না বিশ্বাস হচ্ছে মানুষটার বলা কথাগুলো। প্রিয়তা নিজের দুর্বল শরীরটা নিয়ে প্রণয়ের বুকে আরেকটু সেটে গেল। কিছু সময়ের মধ্যে প্রিয়তা জ্ঞান হারালো। প্রণয়ের বুকটা একটু শান্ত হলো। মাথা ঘুরিয়ে হিংস্র দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকালো। তাতে যেন ওদের প্রাণ পাখি ফুরুত হয়ে যাওয়ার উপক্রম। প্রণয় প্রিয়তার নিস্তেজ ছোট কোমল দেহটাকে কোলে তুলে নিল। প্রিয়তাকে নিয়ে বেরিয়ে গেল প্রণয়। প্রণয় যেতেই সেখানে শুদ্ধ এসে উপস্থিত হলো। শুদ্ধ প্রণয়ের মতোই সে একই রকম দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। ভয় কাঁপছে তারা। শুদ্ধর ভয়াবহ হিংস্র দৃষ্টি দেখে ওই দৃষ্টির পরতে পরতে ছড়িয়ে আছে হিংস্রতা। সে গিয়ে তাদের সামনে চেয়ারে পায়ে পা তুলে বসে অকথ্য কয়েকটা গালি দিয়ে বলল, তোদের কে পাঠিয়েছে? ছেলেগুলো চুপ করে আছে দেখে শুদ্ধ একটার মুখ বরাবর লাথি দিল। সে ভালোই বুঝতে পেরেছে এদেরকে পাঠিয়েছে। তাদের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, এটাই তোদের শেষ রাত। শেষবারের মতো আল্লাহকে ডেকে নে, কারণ তোরা নিজেও জানিস না কার কলিজায় হাত দিয়ে গেলেছিস। বলে সে চলে গেল। এতক্ষণ শিকদার বাড়ির পরিবেশ জমজমাট ছিল। সবাই হই হই হুল্লোড় করছে। সাদিকের শালাশাড়িরা মিলে তাকে ফতুর করে দিয়েছে। বিয়ের মিটে যাওয়া অনেকেই নিজের বাড়িতে চলে গেছে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে লোক সমাগম কিছুটা কম। রাত তখন 1টা। পরিণীতা চিন্তায় গলা বেয়ে দরদর করে ঘাম ছুটছে, কারণ সে সারা বাড়ি খুঁজেও প্রিয়তাকে কোথাও পায়নি। গত 5 ঘন্টা হলো প্রিয়তাকে সে সারি বাড়ির কোথাও দেখতে পায়নি। বিয়ে বাড়ির হই হুল্লোড়ময় পরিবেশ অনেকটাই শান্ত। সবাই গভীর তন্দ্রাচ্ছন্ন, শুধু ঘুম নেই তার চোখে। সে কাকে বলবে এই কথা, এই সব ভেবে সে অস্থির হয়ে গেল। কিছু একটা ভেবে বড় দাদানকে ফোন করবে ভাবলো, কারণ আগে এই বাড়িতে প্রিয়তাকে সব থেকে বেশি ভালোবাসতো বড় দাদান। কিন্তু এত রাতে বড় ভাইকে ফোন করতেও সংকোচ বোধ হচ্ছে। প্রণয় ওর নিজের মায়ের পেটের ভাই, সে ভাইয়ের মনের ভাব বোঝে না এমনটা নয়, সে সবই বোঝে, কিন্তু কিছু করার নেই। যে প্রিয়তার বিধ্বস্ত অবস্থা দেখে মাঝে মাঝে খুব রাগ হতো ভাইয়ের উপর, কিন্তু তার এত সাহস কোথায় ভাইকে প্রশ্ন করার। সে ভাবলো একবার দাদানকে গিয়ে ডাকবে, কিন্তু প্রহেলিকা কি মনে করবে ভেবে আর গেল না। এত কিছু না ভেবে সে প্রণয়ের নম্বরে ফোন করলো। ফোনটা রিং হতে হতে কেটে গেল। সে এখন কি করবে? সে আবারও প্রণয়ের নম্বরে ফোন করবে? প্রণয় এক হাতে প্রিয়তাকে বুকে জড়িয়ে ধরে ড্রাইভ করছিল। বারবার বোনের ফোন আসতে দেখে বিরক্ত হলো, এক হাতে ফোনটা ধরল। সে কিছু বলার আগে পরিণীত উদ্বিগ্ন কণ্ঠে বলল, দাদা দাদান, আমি প্রিয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। কিছু বলবি? খুঁজিস না, ও আমার সঙ্গেই আছে। পরিণীতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল।
নিজের বুকে অপার্থিব শান্তি আর উষ্ণতা অনুভব করছিল সে, যার জন্য গত 22 মাস তার হৃদয় ভীষণ পড়েছে। এখন ওই হৃদয় হরণীকে বুকে দেখে ভিতরটা প্রশান্তিতে ভরে গেল। এই 22 মাস সময়টাকে তার 22 বছর দীর্ঘ মনে হয়েছে। প্রণয়ের কাছে মনে হলো এক ফোঁটা শীতল জলের বৃষ্টি ধারা নেমেছে। কত শতবার যে ইচ্ছে হতো এই তুলোর মতো দেহটাকে নিজের বুকে চেপে ধরে রাখতে, কিন্তু দীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে এলো চাপা কিছু অব্যক্ত আর্তনাদ। প্রিয়তার এখনো জ্ঞান ফেরেনি, তাই সে এত নিশ্চিন্তে তাকে বুকে চেপে রেখেছে। মন বলছে সময়টা এখানেই থেমে যাক, কিন্তু তা তো আর হওয়ার নয়। প্রিয়তার চুলের খোপা খুলে দীঘল কেলোকাশ রাশি গাড়ির সিটের নিচ পর্যন্ত গিয়ে ঠেকেছে। প্রণয় গাড়ি ব্রেক করলো, চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে নিয়ে নাকের কাছে ধরল। চুল থেকে ছুটে আসা সেই অতি চেনা সুমিষ্ট গন্ধটা ভেসে আসছে, যা প্রণয়ের কাছে মাদকদ্রব্যের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি বলা যেতে পারে। প্রিয়তার নিস্তেজ মুখটা দেখে ভেতরটা পুড়ে যাচ্ছে। সে আর দেরি করল না, গাড়ি স্টার্ট দিয়ে 15 মিনিটের মধ্যেই তাদের বাগবাড়িতে পৌঁছে গেল। একজন দারোয়ান ছুটে এসে গেট খুলে দিলেন। 2 তলা বিশিষ্ট বিশাল বাগান বাড়ি, চারপাশে জঙ্গল আর সবুজে ঘেরা, কিন্তু এই মধ্যরাতের সবকিছুই ভুতুড়ে লাগছে। আশেপাশে থাকলে পিলে চমকে যাবে। প্রণয় প্রিয়তাকে কোলে তুলে নিয়ে বাড়ির সিঁড়ি বেয়ে উপর উঠে গেল। কেয়ারটেকার আর তার স্ত্রী অবাক চোখে তাকিয়ে রইলেন তাদের দিকে। অন্যদিকে তাদের গোপন আস্থানায় কয়েকজন মিলে তুমুল ঝগড়া করছিল। শুদ্ধর মাথার শিরাগুলো ফুলে দপদপ করছে, চোখ মুখ অস্বাভাবিক লাল। সে আর কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কথায় আছে না, দুর্বল জায়গায় আঘাত পেলে মানুষ হিংস্র হয়ে ওঠে। শুদ্ধরও একই অবস্থা হলো। সে মেয়েটির চুলের মুঠি ধরে বলে উঠল, তোর সাহস হয় কি করে আমার ভালোবাসায় হাত দেওয়ার? বলেই গলা টিপে ধরল। সাথে দুজন ছুটে এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। তারাও ভীষণ ক্ষেপে আছে। শুদ্ধ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। সামনের মেয়েটা ফুঁসে উঠে বলল, ওর জন্য আমি সব কিছু পেয়েও পাচ্ছি না। ও যদি না থাকে তাহলে সব কিছুই আমার হবে। সর্বোপরি প্রণয় আমার হবে। আমি সব সময় প্রণয়ের চোখে শুধু ওর জন্য ভালোবাসা দেখতে পাই। এই সব সহ্য হচ্ছে না আমার। এই জন্যই প্রণয় তোকে কোনো দিনও ভালোবাসেনি। শালি, তোকে আমি সব কিছু পাইয়ে দিয়েছি, আর তুই আমার জানটা ধরে টানাটানি করছিস। আজকে তোকে আমি খুন করে ফেলবো। তোর 14 গোষ্ঠীর কপাল ভালো যে এখানে আমার জায়গায় প্রণয় নেই, না হলে তোর এমন হাল করে দিত তুই নিজেই নিজের চেহারাটা আয়নায় দেখতে চাইতি না। ওই মেয়ের মাঝে কি এমন আছে যার জন্য সব পুরুষদের মাথা নষ্ট? কি এমন দেখায় সবাইকে? আমি কি কম সুন্দরী? কাক আজীবন কাকেই থাকে। কাক ময়ূরের পালক গায়ে দিলেই তো আর ময়ূর হয়ে যায় না। তুই তো আমার থেকেও বেশি নিকৃষ্ট। আজকে যে ভুলটা করেছিস সেটা দ্বিতীয়বার করতে আসলে আই প্রমিস আমি তোকে মারব না। প্রণয়কে শুধু সব সত্যিটা বলে দেব। এই কথা শুনে মেয়েটার সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। প্রণয় যদি কোনোদিন এতটুকু কিছু জেনে যায় সেটা ভেবে সে আবার ভীতিগ্রস্ত হলো। ওর মুখের এক্সপ্রেশন দেখে শুদ্ধ বাঁকা হেসে বেরিয়ে গেল। তার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। হতে পারে সে আস্ত শয়তান, কিন্তু সেও তো মানুষ, তারও তো মন আছে। আর সে তো আগে এমন ছিল না। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য তাকে শুধু এতটা খারাপ কেন, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কীট হতে হলেও সে রাজি আছে। প্রণয় তো একা ভালোবাসেনি, সেও তো বেসেছে, পাগলের মতো ভালোবেসেছে। তাহলে ভালোবাসা পাওয়ার অধিকার তার কেন থাকবে না? অথচ প্রণয় তাকে কোনো দিনও তার প্রিয়তার আশেপাশে ঘেঁষতে দিত না, সবার থেকে আলাদা করে লুকিয়ে রাখত। ভালোবাসার যন্ত্রণায় সে যে কত বছর তড়পেছে, নির্ঘুম রাত পার করেছে, সেটা শুধু সে আর তার আল্লাহই ভালো জানেন। এত কষ্ট সহ্য করার পর ফাইনালি সে একটা সুযোগ পেয়েছে সবকিছুর প্রতিশোধ নেওয়ার। ভালোবাসাকে প্রণয়ের বুক থেকে কেড়ে নিয়ে নিজের বুকে স্থাপন করার। আর সে তার প্রথম চালটা ছেলে দিয়েছে। প্রণয়ের প্রতি তার এক আকাশ পরিমাণ বিতৃষ্ণা। প্রণয়ের জন্য সে কত কষ্ট পেয়েছে, প্রণয়কে তার 1000 গুণ ফিরিয়ে দেবে। এমন অবস্থা করবে যে প্রণয় না পারবে গিলতে, না পারবে ওগড়াতে। সর্বশেষ ওই নারীটি প্রণয়ের রক্তচাপা থাকবে না, তার সুইট হার্ট হবেই হবে বলে বাঁকা হাসল। আজকে সে প্রণয়কে ওভাবে ছুটে যেতে দেখে সে কিছু একটা আন্দাজ করেছিল, তাই সে প্রণয়ের পিছু নিয়েছিল। সবটাই দেখেছে। প্রণয়ের এক একটা আর্তনাদ তার বুকে সুখের বৃষ্টি নামিয়েছিল।
সট্টুকে ভালোবাসার জন্য ছটফট করতে দেখে সে যে সুখটা অনুভব করেছে সেটা সে কোনোদিনও অনুভব করেনি। কিন্তু সে এখন কিছু একটা ভেবে চিন্তায় পড়ে গেল। প্রণয় প্রিয়তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বেডের উপর শুয়ে দিল। কেয়ারটেকার স্ত্রীকে ডেকে ওয়ার্ড্রপ থেকে একটা ওভারসাইজ টি শার্ট আর একটা শর্টস হাতে দিয়ে বলল, ওকে চেঞ্জ করিয়ে দিন, আমি বাইরে আছি। বলে সে বাইরে চলে গেল। তিনি প্রিয়তার কাছে গেলেন। তিনি প্রিয়তাকে চেনেন। সে যে কর্তার মেয়ে, ভীষণ মায়াবী দেখতে মেয়েটাকে। কিন্তু সুন্দর মেয়েটার কি হয়েছে জানতে ইচ্ছে হলো। কিন্তু প্রণয় শিকদারকে কিছু জিজ্ঞেস করার দুঃসাহস তো তার নেই। তাই তিনি চুপচাপ মেয়েটার কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। তিনি কিছু একটা লক্ষ্য করে অবাক হলেন। কিন্তু কাজের লোকদের মালিকের ব্যাপারে নাক গলানোর অধিকার শিকদাররা দেন না। তাই তিনি আর এই নিয়ে কিছু ভাবলেন না। ঘর থেকে বেরিয়ে এসে প্রণয়কে বললেন, বড় ভাইজান, আপামনির কাপড় পরিবর্তন করে দিয়েছি। ঘর ঢুকতেই থমকে গেল প্রণয়। তার কালো রঙের টি শার্টটা প্রিয়তার হাঁটুর নিচে নেমে গেছে, আর শর্টসটা পায়ের গোড়ালির অনেকটাই নিচে। কোথায় 6 ফুট আর 1, কোথায় 5 ফুট 2, এমনটা তো হওয়ারই কথা। যাই হোক, মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। প্রণয় 1 পা 2 পা করে এগিয়ে গেল। প্রতিটি ধাপে তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে প্রিয়তার মুখের সামনে বসল। কে জানে কতক্ষণ অপলক তাকিয়েছিল সেই মায়াবী মুখের দিকে, জানা নেই। প্রণয় ভাবল, তার মনে এত কেন তৃষ্ণা? যতই দেখে এই তৃষ্ণা যেন মিটতেই চায় না। সে হাত বাড়িয়ে দিল প্রিয়তার গালে। নরম তুলতুলে গালটা স্পর্শ করলো। কেউ এতটা নরম হতে পারে? হ্যাঁ, হতে পারে প্রণয়ের গাল। সে মুখ এগিয়ে নিল। ধীরে সময় নিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল প্রিয়তার কপালে। আগেও যেমন নির্দ্বিধায় প্রিয়তাকে স্পর্শ করত, এখনও করে। কারণ তার বিশ্বাস মতে সবকিছু পাপ হলেও ভালোবাসা পাপ নয়। তার হৃদয়ে নারীর জন্য যে ভালোবাসা জমে আছে, তাতে এই নারীকে পানিতে গুলে খেলেও মন ভরবে না। পরপর সে বন্ধ চোখের পাতায় চুমু খেল। তাদের সম্পর্কের সামাজিক দূরত্ব বেড়েছে 1000 আলোকবর্ষ, কিন্তু মনের দূরত্ব সেটা কখনোই ছিল না, আর না তো কোনোদিন হবে। ভালোবাসা এমন এক জিনিস যা পাওয়ার চেয়ে হারালে বেশি বাড়ে। তাই প্রণয় আর প্রিয়তা দুজনেই অনুভব করছে তাদের ভালোবাসার গভীরতা। প্রণয় আজ সারাদিন অনেক ক্লান্ত ছিল। রাতের ঘটনার সময় মনে হচ্ছিল সে এখনই মরে যাবে। কিন্তু এত কিছুর পর মেয়েটাকে এত কাছে দেখে তার ক্লান্তি, বিষণ্ণতা কিছুই আর নেই। প্রণয়ের সব ভাবনার মাঝে প্রিয়তা পিটপিট করে তাকালো। একটা দৃষ্টি প্রণয় এক ঝটকায় দূরে সরে গেল। আগের ফর্মে ফিরে এলো। চোখ মুখ অনুভূতি শূন্য। প্রিয়তা চোখ খুলে সামনে থাকা মানুষটাকে দেখে ছটফট করে উঠল। তার কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। সে তখন কাঁদতে পারেনি, কিন্তু এখন এই মানুষটাকে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নীলাভ চোখ দুটো ছলছল করতে দেখে প্রণয় ভিতর ভিতর অস্থির হয়ে উঠল। কিন্তু মুখে তা প্রকাশ করে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে বলল, রক্তজবা। প্রিয়তা প্রণয়ের চোখের দিকে তাকালো। প্রণয়কে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়ল তার বলিষ্ঠ বুকে। প্রণয় একটু থমকালো। প্রিয়তা সেই ছোটবেলার মতো প্রণয়ের শার্ট খামচে ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদছে। প্রণয়ের শার্টেই নাকের পানি, চোখের পানি সব মুছে নিচ্ছে। প্রিয়তার কান্না দেখে প্রণয়ের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। বলতে ইচ্ছে করছে, এই মেয়ে শোনো, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। প্রিয়তার শার্ট ছেড়ে পিঠ জড়িয়ে ধরল। কিন্তু ভালোভাবে ধরতে হলে তাকে একটু বেগ পেতে হচ্ছে। এই কান্নাই শুধু আজকের ভয়ের ছাপ নেই। গত 22 মাসে জমে থাকা সমস্ত কান্নাই যেন নোনা পানির স্রোত হয়ে নেমে আসছে। এই প্রায় 2 বছরে কত শতবার ইচ্ছে হয়েছে এই মানুষটার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু সে পারেনি। কি ভীষণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কিন্তু আজ আর সে নিজেকে সামলালো না। বাহুবন্ধনে আবদ্ধ ছোট্ট দেহটা তীর তীর করে কাঁপছে। কান্নার তীব্রতায় হেসকে উঠে গেছে। প্রণয় যতটা সম্ভব নিজেকে সামলে নিয়ে প্রিয়তার মাথায় হাত রাখল। ধীরে ধীরে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। প্রিয়তা এতে অনেক কষ্ট পেল। মনে মনে বলল, আমি তো তোমার কাছে কিছু চাইনি প্রণয় ভাই, শুধু একটু কেঁদে নিজেকে হালকা করতে চেয়েছিলাম। কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমার জন্য তোমার মনে সামান্য মায়াটুকুও নেই। তার ছেলের হাসি হেসে মনে মনে বলল, থাকার কথাও তো নয়, ভালোবাসা তো শুধুই আমার একার। তুমি তো অন্য নারীর স্বামী, আমাকে কেন কাঁদতে দেবে তোমার বুকে?
প্রণয় সরিয়ে দিয়ে আলতো হাতে চোখ মুছে দিল, তারপর বলল, কিছু হয়নি তোর, আমি আছি, তুই রেস্ট নে, আমি আসছি। বলে বাইরে চলে গেল। প্রিয়তা বালিশে মুখ গুজে দিয়ে ডুকরে কেঁদে উঠল। সে বারবার ভুলে যায় যে এই মানুষটা তার নয়। রাত 4:20। প্রণয় বাইরে এসে পাশের দেয়ালে জোরে জোরে কয়েকটা ঘুষি মারল। মনে মনে বলল, যদি পারতাম তোর হাতে আমার কলিজাটা তুলে দিয়ে বলতাম, দেখ সেখানে ছাই ছাড়া আর কিছুই নেই। প্রণয় নিজেকে সামলালো। পাশের ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আবার রুমে ফিরল। প্রিয়তা অপুর হয়ে শুয়ে আছে। প্রণয় পাশে বসলো। ধীরে ধীরে টি শার্টটা পিঠের দিকে একটু তুলল। ক্ষতগুলো চোখে পড়তে মস্তিষ্কে হিংস্রতা জেগে উঠল। কে যেন জামাটা তুলে দিয়েছে। বুঝতে পেরে প্রিয়তা লাফিয়ে উঠে পিছনে ফিরে চাইল। প্রণয় শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা চোখ নামিয়ে নিয়ে বলল, আমি পারবো। প্রণয়ের কপালে ভাঁজ ফেলে তুলোয় স্যাবলন লাগিয়ে প্রিয়তার হাতে দিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। সত্যি তো, সে তো নিজের পিঠ দেখবে কি করে, অথচ পিঠটা ব্যথায় ফেটে যাচ্ছে। প্রণয় বলল, কি হলো লাগা, তুই এতটাও বড় হয়ে যাসনি? প্রণয়ের কথার অর্থ বুঝতে পেরে প্রিয়তার মনে হলো ভূতেরটাকেও খামছে ধরেছে। সে মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সবকিছু কেন এভাবে বদলে গেল প্রণয় ভাই? যদি সেই ছোটবেলাটা না যেত বা সেই মধুর দিনগুলো আবার ফিরে পেতাম, আপনি শুধু আমারই থাকতেন। এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল প্রণয়ের হাতে। প্রণয় দেখল কয়েক পলক প্রিয়তার চোখের দিকে। সে বুঝতে পারল তার প্রিয়তমা কি ভাবছে। প্রণয়ও মনে মনে সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছিস, সেই দিনগুলো যদি আবার ফিরে পেতাম, আগের চেয়েও অনেক বেশি তোকে আগলে রাখতাম। না না, তোকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, আর এইসব বিষাক্ত দিন আসতোই না। প্রণয় প্রিয়তার টি শার্টটা তুলল। পিঠে পুরুষালী স্পর্শ পেতে প্রিয়তার সারা শরীর শিরশির করে উঠল। অত্যন্ত ফর্সা পিঠে আঘাতের দাগগুলো কালচে নীল হয়ে আছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ভেতরটা জ্বলে উঠল প্রণয়ের। তুলোটা একটু চেপে ধরতে প্রিয়তা চিৎকার করে আবার কেঁদে দিল। শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়ের গলা। এবার আর প্রণয় সরিয়ে দিল না, বরং আরো কাছে টেনে নিল। ধীরে ধীরে ক্ষতগুলোর উপর স্যাবলন লাগিয়ে টি শার্টটা নামিয়ে দিল। তারপর বলল, ঘুমিয়ে পড়ো রক্তজবা। প্রিয়তা নীলাপ চোখে তাকালো, কিন্তু হায়, কোনো অনুভূতি দেখতে পেল না। প্রিয়তা মাঝে মাঝে নিজের কাছে খারাপ মেয়ে মনে হয়। সে একটা বিবাহিত পুরুষের মাঝে ভালোবাসা খুঁজেছে। এইসব ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে এলো। অন্যদিকে প্রণয় বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সূর্যের আলো ফুটছে। পৃথিবীতে আরেকটি নতুন দিনের সূচনা হলো। প্রণয় উদিত সূর্যের দিকে তাকালো। দিনের প্রথম সূর্য কিরণ আশ্রে পড়ছে প্রণয়ের চোখে মুখে। সেদিকে তাকাই প্রণয় বলল, ওগো আকাশ, দেখছো তুমি সে আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে? আমি শারীরিক মানসিক সকল যন্ত্রণা সয়ে নিচ্ছি শুধু তার মুখের পানে চেয়ে, শুধুই তাকে নিরাপদ রাখার জন্য। কারণ সে ভালো থাকলেই আমি ভালো থাকি। কিন্তু আমি যে ওর কষ্ট, ওর চোখের পানি সহ্য করতে পারছি না। সে হয়তো কোনো দিনও জানবে না আমি 15টা বছর অপেক্ষা করেছি শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু আমার ভাগ্য আমাকে আমার ধৈর্যের ফল এইভাবে দেবে কখনো ভাবিনি। তুই জেনে রাখিস প্রিয়তমা, আমার ভঙ্গুর হৃদয়টা যদি কোনো এক সময় ভালোবাসার তৃষ্ণায় মরেও যায়, তবু সেই ধ্বংসাবশেষেও তোর বাস। তুই ছড়িয়ে আছিস এই দেহ মনের সর্বত্র। আমি যে সর্বহারা নিঃস্ব একজন মানুষ। হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে আমি অত্যন্ত সুখী মানুষ, কিন্তু তারা কি জানে আমি কতটা নিঃস্ব? কিন্তু এত কিছুর মধ্যেও আমি তো জানি আমার রক্ত জবা আমাকে কতটা ভালোবাসে। তার ভাষা ওই নীলাভ চোখে আমি নিজের জন্য ভালোবাসার সাগর দেখেছি, যা আমার সকল অসম্পূর্ণতার মধ্যে একটু করে পূর্ণতার সুখ। এই আবরার শিকদার প্রণয় তার রক্ত জবার জন্য সব কিছু করতে পারে। এরকম এক কেন 100 জন্ম সে দূরে থাকবে, তবুও তার গায়ে ফুলের টোকাও লাগতে দেবে না। প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে, সকল আঘাত নিজের বুক পেতে নিবে, তবুও তার প্রাণের গায়ে আঘাত আসতে দেবে না। আল্লাহর কাছে আমার একটি চাওয়া, তুমি আমার না হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার চোখের সামনে থেকো। তোমার ওই ছাদ মুখটা দেখে সকল দুঃখ পুষিয়ে নেওয়া যায়।
ওরা এমন কেন করলো বলতো? কি হতো আমাদের একসাথে থাকতে দিলে? প্রয়োজনে আমি ওদের কেনা হয়ে সারা জীবন কাটিয়ে দিতাম। এইসব ভেবে প্রণয়ের চোখ বন্ধ, কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা ব্যথাতুর অশ্রুকণা। প্রণয় ছাদ থেকে যেতে যেতে ফোনটা বের করে সুইচ অন করতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রহেলিকার নামটা জলজল করছে। প্রণয় একটু বিরক্ত হলো, কিন্তু সে সব পাত্তা না দিয়েই ফোনটা রিসিভ করলো। হ্যালো। প্রণয়, কোথায় তুমি? সারা রাত কোথায় ছিলে? আমি কতগুলো ফোন দিয়েছি, কিন্তু ফোন কেন অফ করেছিলে? তুমি জানো আমার কত চিন্তা হয়েছে? আসছি আমি। কোথায় তুমি এখন? বাগান বাড়িতে। বলে ফোন কেটে দিল। শুদ্ধ আর প্রহেলিকার চোখ মুখে লেগে আছে হিংস্রতার ছাপ। প্রতিহিংসা আর ভালোবাসা না পাওয়া যন্ত্রণায় দুজনেই চলে যাচ্ছে। শুদ্ধ পাশের দেয়ালে লাথি মেরে বলে উঠল, এত কিছু করেও ওদের আলাদা করতে পারছি না। তুমি কেমন বউ? হ্যাঁ, স্বামীর মনে নিচের জন্য জায়গা করে নিতে পারো? কেমন বউ তুমি? কি লাভ হলো তোমার সাথে এত কাঠখড় পুড়িয়ে বিয়ে দিয়ে? তুমি কি করেছো? তুমি কেন পারোনি এতদিনেও প্রিয়তাকে বিয়ে করতে? এখনো সময় আছে, যত তাড়াতাড়ি সম্ভব যে কোনোভাবে প্রিয়তাকে বিয়ে করে নাও। এরপর বিয়ে হয়ে গেলে প্রণয় আর প্রিয়তার কিছুই করতে পারবে না। তুই আমার প্রিয়তা থেকে দূরে থাকবি। তুই বড় বিপজ্জনক। এই একটা মেয়ে আমার গোটা জীবনটাই নষ্ট করে দিল। আমার জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিল। আমার ভালোবাসার প্রণয়কে কেড়ে নিল। ওর জন্যই প্রণয় আমাকে ভালোবাসে না। কালই সব কিছু শেষ করতাম, কালই সব কিছুর প্রতিশোধ নিয়ে নিতাম, কিন্তু প্রণয় সব নষ্ট করে দিল। শিকদার বাড়ির পরিবেশ থমথমে, কারণ কিছুক্ষণের মধ্যেই পৃথার বিদায় হবে। বাবা মা চাচা চাচিদের সালাম করে নিল পৃথা। অনুশ্রী বেগম তো কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না। পৃথা ও মাকে জড়িয়ে ধরে বসে আছে। বাড়ির সবার মন বিষণ্ণ। প্রীতম তার দিকে তাকিয়ে বলল, কাঁদিস না বনু, তোকে সারা জীবনের জন্য তো পাঠিয়ে দিচ্ছি না, তো আবার আসবি তো, তাই। পৃথা ওর মেজ দাদানের বুকে ঝাঁপিয়ে পড়ল। প্রীতম ও বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। সমুদ্র অরণ্য নিজেদের কন্ট্রোল করতে পারছে না। তারা যে তাদের আপুকে ভীষণ ভালোবাসে। প্রেমেরও মন কিছুটা খারাপ, কিন্তু সে অন্যদের মতো মেলোড্রামা করতে পারে না। তাই পরিবেশ স্বাভাবিক করতে বলে উঠল, তোমরা এত কাঁদছো কেন? এতদিন আমরা কেঁদেছি, এবার সাদিক ভাইয়ের পালা। সে কাঁদবে, তোমরা কেন কাঁদছো? সাদিক সহ সবাই এই গম্ভীর পরিস্থিতিতে ঠোঁট টিপে হাসল, কিন্তু পৃথা এসব গায়ে মাখল না। সে সোজা গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। প্রেম ও আপুকে জড়িয়ে ধরে বলল, আপু, এভাবে কাঁদলে কিন্তু তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। পৃথা আরো জোরে কেঁদে উঠল। এসব দেখে প্রহেলিকা, প্রেরণা, পরিণীতা, সায়রা, চিত্রাকুহু সবারই মন খারাপ হয়ে গেল। কিন্তু জানিও তা তো করতেই হবে। প্রীতম গাড়িতে ওঠার জন্য তাড়া দিতে পৃথা বলে উঠল, বড় দাদান কোথায়? প্রিয় কোথায়? পরি আর প্রিয় আমার সাথে যাবে। এবার সবার টনক নড়ল। কালকে ওভাবে বেরিয়ে যাওয়ার পর প্রণয়কার দেখা যায়নি। অনুশ্রী বেগম চিন্তিত হয়ে বললেন, কোথায় গেল আমার ছেলেটা? ওরা দুজন একটু আগে বেরিয়েছে, এখনই চলে আসবে। এই কথা শুনে সবাই আশ্বস্ত হলো, কিন্তু পরিণীতা ভুল কুচকাল। ভাবল, শুদ্ধ ভাই মিথ্যা কথা বলছে কেন? ওদের কথার মাঝে পুনের গাড়িটা বাড়ির গেট দিয়ে ঢুকলো, সাথে প্রিয়তা। ওদের দুজনকে একসাথে দেখে সবাই ভীষণভাবে রাগান্বিত হলো। পৃথা ছুটে এসে প্রণয়কে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। প্রণয় ও বোনের মাথায় স্নেহের হাত রাখল, যার অর্থ আমি আছি তোর পাশে। প্রণয় স্বল্পভাষী, তাই মুখে কিছু বলল না। সে ধরে ধরে পৃথাকে সাদিকের পাশে বসিয়ে দিল। সবাই চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে আছে। পরিণীতা ও প্রিয়তা যাবে তার সাথে। পরিণীতা সব আগে থেকে গুছিয়ে নিয়ে নিচে নেমেছে, কিন্তু প্রিয়তা না যাওয়ার জন্য গাইগুই করতে শুরু করলো। আমার ভালো লাগছে না মেজো আপু। পরি আপু তো যাচ্ছে, কিন্তু আমি যাব না। চুপচাপ গাড়িতে গিয়ে বসো। আমি কিছুই রেডি করতে পারিনি। আমি যা নিয়েছি তাতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর কোনো বাহানা খুঁজে পেল না প্রিয়তা। নিরুপায় হয়ে পরিণীতার পাশে গিয়ে বসল। পরপর 10টা গাড়ি শিকদার বাড়ির সীমানার বাইরে বেরিয়ে গেল। যতক্ষণ দেখা হচ্ছিল, প্রিয়তা মুখ বের করে শুধু প্রণয়কেই দেখছিল।
বর্তমানে শিকদার বাড়ির পরিবেশ একেবারেই শান্ত। চার পর্দার গিন্নিরা বিষণ্ণ মনে নিজেদের ঘরে বসে আছেন। বাড়ির প্রায় সব অতিথি চলে গেছেন। এখন শুধু বাড়ির ছেলেমেয়েরা আর কিছু সার্ভেন্ট রয়ে গেছে। একটাই শিকদার বাড়ির আসল দৃশ্য। পূর্ণতা, ইনায়া, কুহু আর চিত্রা থেকে গেছে, কারণ কালকে পৃথার বউ ভাতে তারা এখান থেকেই যাবে। যেহেতু পরিণীতা আর প্রিয়তা নেই, তাই কুহু আর চিত্রা পরিণীতার ঘরে আর ইনায়া পূর্ণতা প্রিয়তার ঘরে ঘুমাবে। সকলে চলে যাওয়ার পর প্রণয় নিজের ঘরে গেল। সে ভীষণ ক্লান্ত। একটা মানুষ আর কতটুকু সহ্য করতে পারে? সে কাল থেকে একটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। এক্ষুনি তাকে গোসল করতে হবে। গায়ের কালো শার্টটা খুলতেই কালো রাতের সব কথা মনে পড়ল। এই শার্টটাই তার প্রিয়তমা লেপ্টে ছিল। প্রণয় নিজের নাকের কাছে নিয়ে কিছুক্ষণ ঘ্রাণ নিল প্রাণ ভরে, তারপর আলমারিতে যত্ন করে রেখেছিল। এই সকল দৃশ্যই দূর থেকে দেখল প্রহেলিকা। চোখে তার পানি চলে এলো। প্রণয় ওয়াশরুমের দিকে পা বাড়াতে প্রহেলিকা বলল,